আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচপি এলিটবুক সিরিজের একটা ল্যাপটপ নিয়ে, যেটাকে আমি জাতীয় ল্যাপটপ হিসেবে খেতাব দিয়েছি। আপনাদের মধ্যে অনেকেই এই ল্যাপটপটা পারচেস করেন বা পারচেস করতে যাচ্ছেন। এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপি এলিটবুক 845G7। আমি মোটামুটি এক বছর আগে এই ল্যাপটপটা নিয়ে একবার ভিডিও করেছিলাম, তবে এক বছর চলে গেছে, এখন 2025 সাল। আর 2025 সালে এই ল্যাপটপটা কিরকম পারফর্ম করে আর 25 সালে এসে এই ল্যাপটপটা কেনা কতটুকু যুক্তিযুক্ত, এই সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে এই ল্যাপটপটার বর্তমান পারফরমেন্স কেমন, কি কাজের জন্য এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন, এই সকল বিষয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। এই ল্যাপটপটা জাতীয় ল্যাপটপ হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে এটা একটা বাজেট রেঞ্জের ল্যাপটপ। বাজেট রেঞ্জ বলতে বাংলাদেশের মার্কেটে যারা ইউজ ল্যাপটপ পারচেস করে তাদের বেশিরভাগের বাজেট থাকে 30,000 টাকার আশেপাশে, আর এই ল্যাপটপটা বর্তমান সময়ে পাওয়া যায় 35,000 টাকার আশেপাশে। এই জন্য এই ল্যাপটপটা জাতীয় ল্যাপটপের খেতাব নিয়ে আছে। বর্তমানে সেল হওয়া ল্যাপটপের মধ্যে অন্যতম ল্যাপটপ হচ্ছে এটা। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন পয়েন্টে চলে আসি। প্রথমে এই ল্যাপটপটার আউটলুক নিয়ে একটু কথা বলি। এই ল্যাপটপটা ফুললি সিলভার কালারের মেটাল বিল্ডের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার থিকনেস হচ্ছে 19.2 মিলিমিটার এবং এই ল্যাপটপটার ওয়েট হচ্ছে 1.44 কিলোগ্রাম। এই ল্যাপটপটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট বলা যায়। এখন আসেন এই ল্যাপটপের ডিসপ্লে সম্পর্কে একটু ধারণা দেই। এই ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে 14 ইঞ্চের ফুল এইচডি IPS অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটা 100% sRGB সাপোর্ট করে। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 350 নিটস। বেসিক টাস্ক বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে এই ল্যাপটপের ডিসপ্লেটা যথেষ্ট ভালোই বলতে হবে। আর যেহেতু এটা একটা অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে, তাই কোনো প্রকার রিফ্লেকশন লক্ষ্য করবেন না। এরপর কিবোর্ড হিসেবে এই ল্যাপটপে এইচপির প্রিমিয়াম ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন। কিবোর্ডের ব্যাকলিটের ব্রাইটনেস দুটি লেভেলে অ্যাডজাস্ট করতে পারবেন এবং চাইলে অফ করেও রাখতে পারবেন। আর ওভারঅল টাইপিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে যথেষ্ট ভালো বলতে হবে। এরপর ট্র্যাকপ্যাড হিসেবে ডিসেন্ট সাইজের একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন, যার উপরের দিকে ডেডিকেটেড বাটন এবং নিচে হিডেন বাটন দেওয়া আছে। ট্র্যাকপ্যাডের সার্ফেসটা হচ্ছে গ্লাস সার্ফেসের এবং উইন্ডোজের সকল ধরনের জেস্চার সাপোর্ট করে। এরপর স্পিকার হিসেবে ব্যাঙ্গালোর অপশনের স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড আউটপুট প্রোভাইড করে। আর এই স্পিকারের সাউন্ড মোটামুটি বড় সাইজের একটা রুমের জন্য এনাফ বলা যায়। ক্যামেরা হিসেবে এই ল্যাপটপে 720 পিক্সেলের একটি এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর সাথে প্রাইভেসি শাটার আছে, যখন ক্যামেরা ইউজ করবেন না তখন অফ করে রাখতে পারবেন। ক্যামেরার কোয়ালিটি ল্যাপটপ হিসেবে এভারেজ বলা যায়। ক্যামেরার দুই পাশে দুইটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, যেটা মোটামুটি লেভেলের নয়েজ ক্যান্সেল করে। এই ক্যামেরা এবং মাইক্রোফোনের কম্বো ভিডিও কলিং এর জন্য ডিসেন্ট বলা যায়। সিকিউরিটি অপশন হিসেবে এই ল্যাপটপগুলোতে অপশনাল ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট থাকে, তবে আমাদের কাছে যে ল্যাপটপের ভেরিয়েন্টটা আছে এটাতে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ছিল। আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কেনার সময় দেখে তারপরে কিনবেন। ব্যাটারি হিসেবে এই ল্যাপটপে 3 সেলের 53 ওয়াট আওয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল কাজের ক্ষেত্রে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন, তবে কাজের উপর ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ কম বা বেশি হতে পারে। এই ল্যাপটপে পোর্টস অপশন হিসেবে ডান দিকে প্রথমে পেয়ে যাচ্ছেন ব্যারেল চার্জিং পোর্ট, HDMI পোর্ট, দুইটা USB টাইপ সি পোর্ট যেগুলো ডিসপ্লে আউটপুট এবং পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে। আর এরপরে পেয়ে যাচ্ছেন অপশনাল সিম কার্ড স্লট। আর বাম দিকে আছে প্রথমে কেনজিংটন লক পোর্ট, দুইটা USB টাইপ A পোর্ট, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার। এরপর চলুন এই ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। এই ল্যাপটপটাতে প্রসেসর হিসেবে Ryzen 5 Pro 4650U এর প্রসেসর পাচ্ছেন। এটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এর বেস ক্লক হচ্ছে 2.10 GHz এবং বুস্ট ক্লক হচ্ছে 4 GHz পর্যন্ত। এর L1 ক্যাশ হচ্ছে 384 KB, L2 ক্যাশ হচ্ছে 3 MB এবং L3 ক্যাশ হচ্ছে 8 MB। এই প্রসেসরটা রিলিজ হয়েছে 2020 সালে। র্যাম বা মেমোরি হিসেবে এই ল্যাপটপে 16GB DDR4 এর র্যাম পাচ্ছেন, 3200 MHz এর র্যাম। র্যামের স্লট আছে দুইটা, চাইলে আপডেট করে নিতে পারবেন। ডিস্ক বা স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে 256GB NVMe SSD পাচ্ছেন, যেটাও চাইলে আপডেট করে নিতে পারবেন। কানেক্টিভিটি হিসেবে Wi-Fi 6 এবং Bluetooth 5.2 পেয়ে যাচ্ছেন। আর গ্রাফিক্স হিসেবে AMD Radeon এর গ্রাফিক্স পাচ্ছেন, যেটা হচ্ছে AMD Radeon Vega 6 এর গ্রাফিক্স। এখানে ডেডিকেটেড GPU মেমোরি হিসেবে 512 MB ডেডিকেটেড GPU মেমোরি থাকবে এবং 7.7GB শেয়ার GPU মেমোরি থাকবে। টোটাল 8.2GB পাচ্ছেন GPU এই ল্যাপটপটাতে। এখানে ডেডিকেটেড GPU মেমোরিটা 512 MB থাকলেও এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো বলতে হবে। তো এই ছিল এই ল্যাপটপের অন পেপার কনফিগারেশন। এখন এই ল্যাপটপের পারফরমেন্স সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা কিছু বেঞ্চমার্ক করেছিলাম। আমরা প্রথমেই বেঞ্চমার্ক করেছি সিনেবেঞ্চ R23 তে। সিনেবেঞ্চ R23 তে সিঙ্গেল টেস্টের ক্ষেত্রে মাল্টি কোর স্কোর পেয়েছি 6450 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1153। এরপর 10 মিনিটের থ্রটলিং টেস্টের ক্ষেত্রে মাল্টি কোর স্কোর পেয়েছি 6313 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1152। আর 30 মিনিটের স্টেবিলিটি টেস্টের ক্ষেত্রে মাল্টি কোর স্কোর পেয়েছি 5935 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1157। এরপর আমরা বেঞ্চমার্ক করেছি সিনেবেঞ্চ R24 এ। সিনেবেঞ্চ R24 এর ক্ষেত্রে সিঙ্গেল টেস্টে মাল্টি কোর স্কোর পেয়েছি 385 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 68। এরপর 10 মিনিটের থ্রটলিং টেস্টের ক্ষেত্রে মাল্টি কোর স্কোর পেয়েছি 353 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 67। আর সিনেবেঞ্চ R24 এ 30 মিনিটের স্টেবিলিটি টেস্টের ক্ষেত্রে মাল্টি কোর স্কোর পেয়েছি 379 এবং সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 68। এরপর আমরা বেঞ্চমার্ক করেছি গিগবেঞ্চ 6 এ। গিগবেঞ্চ 6 এর ক্ষেত্রে সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1490 এবং মাল্টি কোর স্কোর পেয়েছি 5938। এরপর আমরা গিগবেঞ্চ 6 এর জিপিইউ টেস্ট করি, যেখানে আমরা OpenCL এর ক্ষেত্রে
স্কোর পেয়েছি 10,897 এবং ভুলকানের ক্ষেত্রে স্কোর পেয়েছি 10,847। এরপর আমরা নোভা বেঞ্চে বেঞ্চমার্ক করি, যেখানে আমরা স্কোর পেয়েছি 1566। এরপর আমরা ব্লেন্ডারে বেঞ্চমার্ক করেছি, যার স্কোর আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এরপর আমরা ফার্মার্ক দিয়ে এই ল্যাপটপের জিপিইউ টেস্ট করেছি, যার স্কোর আমরা পেয়েছি 818 আর এভারেজ এফপিএস ছিল 13। তো এই ছিল এই ল্যাপটপের সিনথেটিক বেঞ্চমার্ক। এরপর আমরা রিয়েল লাইফ পারফরমেন্স সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ভিডিও এডিটিং ট্রাই করেছিলাম। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা দুইটা সফটওয়্যার ইউজ করি, প্রথমে প্রিমিয়ার প্রো এবং দাভিঞ্চি রিজলভ। প্রিমিয়ার প্রোতে আমরা 1080p 60 fps এর একটা ফুটেজ প্লেব্যাক করি। টাইমলাইন প্লেব্যাকের ক্ষেত্রে কোনো প্রকার এডিটিং ছাড়া ফুল রেজুলেশনে যদি প্লেব্যাক করি, সেক্ষেত্রে 1 মিনিটের ক্লিপে 3600 ফ্রেমের মধ্যে মাত্র 6টা ফ্রেম ড্রপ পেয়েছি আমরা। এরপর আমরা দাভিঞ্চি রিজলভে সেম ক্লিপ ইম্পোর্ট করি। দাভিঞ্চি রিজলভের ক্ষেত্রে কোনো প্রকার এডিটিং ছাড়া নর্মাল প্লেব্যাকে কোনো প্রকার ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি, তবে হালকা কালার টুইক করার পরে যথেষ্ট ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি আমরা। এই ল্যাপটপটা মূলত ভিডিও এডিটিং এর জন্য পারফেক্ট ল্যাপটপ বলা যায় না, তবে আমরা ভিডিও এডিটিং করেছি যথেষ্ট হেভি ওয়ার্কলোড দেওয়ার জন্য। আর এই ল্যাপটপটার রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স কেমন থাকবে এই সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য। এই ল্যাপটপটা দিয়ে একদম বেসিক লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন, তবে প্রফেশনাল লেভেলের করতে গেলে কিছুটা বেগ পেতে হবে। এই ল্যাপটপটা দিয়ে ফটোশপ বা ইলাস্ট্রেটরের সব ধরনের কাজ খুব ইজিলি করে নিতে পারবেন। এরপর আমরা এই ল্যাপটপটাতে গেমিং ট্রাই করেছিলাম, যদিও এই ল্যাপটপটা গেমিং ল্যাপটপ না। আমরা দুইটা গেম ট্রাই করেছি, ভ্যালোরেন্ট এবং GTA 5। ভ্যালোরেন্টের ক্ষেত্রে একদম লো সেটিংসে এভারেজ 130 fps এর মতো পেয়েছি, আর GTA 5 এর ক্ষেত্রে এই ল্যাপটপটা দিয়ে এভারেজ 45 fps এর মতো পেয়েছি। লো সেটিংসে মোটামুটি গেমগুলো প্লেয়েবল বলা যায়, তবে আমরা কোনো প্রকার হেভি গেম ট্রাই করিনি। আপনারা চাইলে এই ল্যাপটপটা দিয়ে ওকেশনালি গেম প্লেও করতে পারবেন, তবে সেটিংস অবশ্যই লো করে নিতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স মোটামুটি প্লেয়েবল হবে। এখন আসেন এই ল্যাপটপের হিটিং সম্পর্কে একটু ধারণা দেই। আমাদের টেস্টিং, বেঞ্চমার্ক এবং গেমিং এর সময় ল্যাপটপের ম্যাক্সিমাম টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস প্লাস হয়েছিল, তবে এই টেম্পারেচারটা খুব বেশি সময় থাকে না। এভারেজ টেম্পারেচার ছিল 55 ডিগ্রির আশেপাশে। এরপর আসেন এই ল্যাপটপের প্রাইসিং সম্পর্কে একটু ধারণা দেই। আমরা এই ল্যাপটপটা রিভিউ করার জন্য কালেক্ট করেছি অ্যাক্সেস ইলেকট্রনিক্স থেকে। তাদের শোরুম ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় 220 নম্বর শোরুম। তারা এই ল্যাপটপটার প্রাইস রাখছে মোটামুটি 36,000 টাকার আশেপাশে। তবে এই ল্যাপটপটা বিভিন্ন কনফিগারেশনে পাওয়া যায়। আপনারা যদি কনফিগারেশন কাস্টমাইজ করে নেন, সেক্ষেত্রে এর প্রাইসটা মোটামুটি 34 থেকে 37,000 টাকার আশেপাশে থাকবে। আর যেহেতু এই ল্যাপটপটা একটা ইউজড ল্যাপটপ, তাই প্রাইস সবসময় আপ ডাউন করতে থাকে। তো 35,000 টাকার আশেপাশে বাজেট রেঞ্জে এই ল্যাপটপটা আপনার জন্য কেমন হবে? আপনি যদি বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এর কাজ করতে চান, তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন। তবে প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটা রেকমেন্ডেড থাকবে না। অফিস ওয়ার্ক বা টুকটাক কাজের জন্য নিঃসন্দেহে ল্যাপটপটা খুব ভালো হবে। আর যেহেতু এই ল্যাপটপটা উইন্ডোজ 11 সাপোর্ট করে, মোটামুটি 3 থেকে 4 বছর এই ল্যাপটপটার আপডেট পেতে থাকবেন। তো এই ছিল এই ল্যাপটপটা সম্পর্কে টুকটাক এবং বিস্তারিত। এই ল্যাপটপ সম্পর্কে বা অন্য কোনো ল্যাপটপ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের কমেন্ট করে অথবা ফেসবুক পেজে মেসেজ করে জেনে নিতে পারেন। ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।